বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। কয়েক মাস আগেও যা ছিল অসম্ভব আজ সেটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। জামায়াত এবং ন্যাশনাল সিটিজেন্স পার্টি একই মঞ্চে দাঁড়িয়েছে। এই খবর শুনে অনেকেই চমকে উঠেছেন, অনেকেই বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু সত্যি কথা হলো, এই জোট হয়েছে এবং এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু হিসাব নিকাশ যা জানলে আপনিও অবাক হবেন। গত কয়েক মাসের কথা মনে করুন। এনসিপির তরুণ নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে কি পরিমাণ বিষোদ্গার করতেন সেটা কারো অজানা নয়। সোশ্যাল মিডিয়া ভরে থাকত তীব্র সমালোচনায়। এক দল আরেক দলকে দেখতে পারত না, তাদের মধ্যে ছিল তিক্ত বিরোধ। অথচ জামায়াত সবসময় এনসিপিকে স্নেহের চোখে দেখত। জুলাই বিপ্লবের অন্যতম প্রধান স্টেক হোল্ডার হিসেবে তাদের স্বীকৃতি দিত। এমনকি সহ আমিরা জামাত পর্যন্ত তাদের প্রশংসা করতেন। কিন্তু এনসিপির পক্ষ থেকে বারবার আসত তীব্র সমালোচনা। আর আজ সেই দুই পক্ষ একসাথে, একই জোটে, একই লক্ষ্যে। এই পরিবর্তন রাতারাতি হয়নি, এর পেছনে কাজ করেছে গভীর রাজনৈতিক প্রজ্ঞা এবং বাস্তবতার নিরিখে নেওয়া সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, কেন এই জোট? কি উদ্দেশ্যে এই মিলন? উত্তরটা খুব সোজা, ক্ষমতায় আসাটাই এই জোটের মূল উদ্দেশ্য। এটা কোনো আদর্শিক জোট নয়। এনসিপি এবং জামায়াতের মধ্যে আদর্শগত অনেক ফারাক আছে, অনেক কিছুই মেলে না তাদের। কিন্তু তারপরও তারা একত্র হয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে যে ক্ষমতায় আসতে হলে একতা দরকার। এই জায়গায় একটু থামা যাক, কিছু তত্ত্বের কথা বলা দরকার। এই তত্ত্বগুলো বুঝলে বোঝা যাবে কেন জামায়াত এনসিপি জোট ক্ষমতায় আসা প্রায় অনিবার্য হয়ে গেছে। প্রথম তত্ত্বটা খুব সহজ। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায়, যাদের নেতৃত্বে কোনো দেশ স্বাধীন হয় বা বড় কোনো পরিবর্তন আসে, তারাই স্বাভাবিকভাবে ক্ষমতার হকদার হয়। এটা সারা বিশ্বে ঘটেছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। ৫ আগস্ট যা ঘটেছিল সেটা সবার জানা। একটা বিদ্যমান কাঠামো পুরোপুরি ধ্বংসিয়ে দেয়া হয়েছিল। রাষ্ট্রযন্ত্রের যে কঠোর নিয়ন্ত্রণ ছিল তা ভেঙে পড়েছিল। অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন। তাদের যুক্তি হলো, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হয়েছে এই দিনে। ইন্ডিয়ান হেজিমনি থেকে বেরিয়ে এসেছে দেশ। এই লড়াই সহজ ছিল না। তরুণরা ইট পাথর হাতে নেমেছিল রাজপথে। ছড়রা গুলি এসে বিদ্ধ করেছিল তাদের শরীর। ক্রিকেট স্ট্যাম্প আর বাসের লাঠি ছিল তাদের অস্ত্র। খালি হাতে তারা মোকাবেলা করেছে সশস্ত্র বাহিনীর। ১৬২ জন শিশু প্রাণ হারিয়েছে এই আন্দোলনে। এটা কি কম ত্যাগ? এটা কি কম রক্তপাত? অনেকে বলেন, তৎকালীন সরকার ঢাকায় আক্রমণ করতে ভারতকে বলেছিল, কিন্তু ভারত সাহস পায়নি, কারণ বাংলাদেশের সমগ্র জনগণ রাজপথে ছিল। ভারত আক্রমণ করলে চীন বাংলাদেশের পক্ষে দাঁড়াত। পাকিস্তান, যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকত না। এই ভূরাজনৈতিক বাস্তবতা ভারতকে পিছু হটতে বাধ্য করেছে। এই প্রেক্ষাপটে যারা এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে, যাদের নেতৃত্বে পুরনো কাঠামো ভেঙে ফেলা হয়েছে, তারাই তো ক্ষমতার হকদার। এটা তাদের ন্যায্য অধিকার, এটাই স্বাভাবিক বাস্তবতা। কিন্তু সমস্যা হয়েছে অন্য জায়গায়। যারা এই বিপ্লব ঘটিয়েছে তারা প্রথম দিকে বুঝতে পারেনি কি করতে হবে। এই ফাঁকে বিএনপি এসে জায়গা করে নিয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা হয়েছেন তরুণ প্রজন্মের পছন্দের মানুষ ঠিকই, কিন্তু উপদেষ্টা পরিষদের গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, ডেইলি স্টার কোটার উপদেষ্টা আছেন, ভারত কোটার উপদেষ্টা আছেন, বিএনপি কোটার উপদেষ্টা সবচেয়ে বেশি। অথচ যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের প্রতিনিধিত্ব মাত্র ২ জন ছাত্র উপদেষ্টায় সীমাবদ্ধ। এটা কি ন্যায্য? বিপ্লবী সরকার শহীদ মিনারে শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দেওয়া হয়নি। পরিকল্পনা করা হয়েছিল ৩ মাসের মধ্যে নির্বাচন, যদিও সেটা হয়নি। এখন আসা যাক দ্বিতীয় তত্ত্বে। এই তত্ত্বটা আরও চমকপ্রদ। এটা ঐতিহাসিক প্রমাণ দিয়ে সমর্থিত। বাংলাদেশে একটা প্যাটার্ন দেখা যায়। যে দলের প্রধানের রক্ত এই মাটিতে ঝরেছে, সেই দল একটা সময় ক্ষমতা পেয়েছে। এটাকে অনেকেই আল্লাহর সুন্নত বলছেন। উদাহরণ দিয়ে বলা যাক, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। তার রক্ত এই মাটিতে ঝরেছিল। তিনি অনেক অন্যায় করেছিলেন বলে অনেকে মনে করেন, কিন্তু তারপরও একটা পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। একইভাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। এই মাটিতে তার রক্ত ঝরেছিল এবং বিএনপিও একটা পর্যায়ে ক্ষমতায় এসেছে। কিন্তু হুসাইন মোহাম্মদ এরশাদ, তাকে কেউ হত্যা করেনি, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। জাতীয় পার্টি কখনো একক ক্ষমতায় আসতে পারেনি, শুধু অংশীদার হিসেবে ছিল বিভিন্ন সময়। এবার আসুন জামায়াতের কথায়। মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছিল, তার রক্ত এই মাটিতে ঝরেছে।
এই তত্ত্ব অনুযায়ী জামায়াতও ক্ষমতায় আসবে, এটা সময়ের অপেক্ষা মাত্র। এখন দুটো তত্ত্বকে একসাথে মেলান। প্রথমত, যাদের নেতৃত্বে বিপ্লব হয়েছে তারা ক্ষমতার হকদার। দ্বিতীয়ত, যে দলের নেতার রক্ত এই মাটিতে ঝরেছে সেই দল ক্ষমতা পাবে। এই দুই তত্ত্ব এখন মিলে গেছে জামায়াত এনসিপি জোটে। এনসিপি একা ক্ষমতায় আসার সক্ষমতা রাখে না, তারা ছোট দল, কিন্তু তাদের নেতৃত্বেই 5 আগস্টের বিপ্লব হয়েছে। অন্যদিকে জামায়াত সংগঠিত শক্তি, তাদের নেতার রক্ত এই মাটিতে ঝরেছে। দুই পক্ষ একত্র হলে যে শক্তি তৈরি হয় সেটা অপ্রতিরোধ্য। আর একটা মজার বিষয় লক্ষ্য করুন, এখানে অনেকে বলছেন 1971-এ যারা মুক্তিযোদ্ধা ছিলেন না বলে অভিযোগ ছিল তারাই এখন সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা। 2024-এর বিপ্লবে তাদের ভূমিকা অনস্বীকার্য। 71-এর মুক্তিযুদ্ধ বলুন আর 24-এর বিপ্লব বলুন, সব হিসেবে জামায়াত এনসিপি জোট এখন ক্ষমতার দোরগোড়ায়। এই প্রসঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। এই কথার গভীরতা বুঝতে হবে। জুলাই আন্দোলনকারী কারা? মূলত এনসিপির ছেলেরা এবং শিবির। বিএনপিও আন্দোলনে ছিল, কিন্তু তারা নিজেরাই বলেছিল সরাসরি সম্পৃক্ত নয়। ছাত্রদলের কেউ সমন্বয়ক ছিল না। আওয়ামী লীগ পরিবার থেকে বেরিয়ে আসা কিছু মানুষও আন্দোলনে যোগ দিয়েছিল। ছাত্রলীগের অনেকেই পদত্যাগ করে রাজপথে নেমেছিল। কিন্তু মূল নেতৃত্ব কার ছিল? সমন্বয়ক কারা ছিল? সেক্টর কমান্ডার কারা ছিল? বিভিন্ন জায়গায় আন্দোলনের সমন্বয় কারা করেছে? 154 জন সমন্বয়ক যারা ছিলেন তারা বর্তমান এনসিপি এবং শিবির। সমন্বয়কদের সমন্বয়ক কে ছিলেন সেই নামটাও সবার জানা। প্রফেসর ইউনূস যখন বলেন জুলাই আন্দোলনকারীরা বিশ্বে নেতৃত্ব দেবে, তখন তিনি মূলত এদের কথাই বলছেন। বিশ্বে নেতৃত্ব দিতে গেলে আগে তো বাংলাদেশে নেতৃত্ব দিতে হবে, আর বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে ক্ষমতায় আসতে হবে। এই জোট সেই পথেই এগোচ্ছে। এখন কথা হলো, এই জোট কি ভুল করবে না? অতীতে এনসিপির অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, তাদের অনেক বক্তব্য বিতর্কিত ছিল, কিন্তু বিশ্লেষকরা বলছেন ক্ষমতা এলে তারা ভুল করতে পারবে না, কারণ এখন পরিস্থিতি বদলে গেছে। উল্টাপাল্টা করলে জনগণ ছাড়বে না, যেই ভুল করবে সেই ধরা পড়বে। জনগণ এখন সজাগ, তারা সবকিছু দেখছে। আর জামায়াতের সাথে থাকলে ভুল করাটা আরও কঠিন। জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা আছে, তাদের আদর্শিক অবস্থান স্পষ্ট। এনসিপির তারুণ্যের উদ্দীপনা আর জামায়াতের সাংগঠনিক দক্ষতা মিলে একটা শক্তিশালী সমন্বয় তৈরি হতে পারে। অনেকে প্রশ্ন করছেন, এই জোট কি টিকবে? আদর্শিক দূরত্ব কি বাধা হয়ে দাঁড়াবে না? এই উত্তর সময় দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ক্ষমতার রাজনীতিতে আদর্শ অনেক সময় গৌণ হয়ে যায়। মূল লক্ষ্য যখন এক, তখন বাকি সব বিষয় মিটিয়ে নেওয়া যায়। বাংলাদেশের রাজনীতি এখন এক ক্রান্তিকালে। পুরনো হিসাব নিকাশ বদলে যাচ্ছে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে। জামায়াত এনসিপি জোট সেই নতুন সমীকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জোট ক্ষমতায় আসবে কিনা সেটা নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর। কিন্তু যে তত্ত্বগুলোর কথা বলা হলো সেগুলো যদি সত্যি হয়, তাহলে এই জোটের ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। রাজনীতির মাঠ এখন উত্তপ্ত, প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে। কে কার সাথে যাবে, কে কার বিরুদ্ধে দাঁড়াবে সেটা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, 5 আগস্টের পর বাংলাদেশ আর আগের মতো নেই। নতুন শক্তির উত্থান হয়েছে, সেই শক্তি এখন সংগঠিত হচ্ছে, জোট বাঁধছে, ক্ষমতার দিকে এগুচ্ছে। আগামী দিনগুলো হবে আরও উত্তেজনাপূর্ণ, আরও চমক আসতে পারে, আরও অপ্রত্যাশিত জোট হতে পারে। বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল সেটাই বাস্তব হয়ে যেতে পারে। জামায়াত এনসিপি জোট তারই প্রমাণ।